স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি কাঞ্চন কৌরি। এবার জানাবো খবরের বিস্তারিত। প্রায় ৫৮ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙে মধ্যরাতে ক্যাম্পাসে উল্লাস করেছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের আন্দোলনকারীরা। রাত ১টার দিকে তাদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান। উপাচার্য মোহাম্মদ মাসুদের পদত্যাগের এক দফা দাবিতে অনশন করছিলেন শিক্ষার্থীরা। অনশন ভাঙানোর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বার্তা অনশনরত শিক্ষার্থীদের পড়ে শোনান অধ্যাপক তানজিম উদ্দিন। চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে সমস্যা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে কুয়েটের উপাচার্য ও সহ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দায়িত্ব পরিচালনার লক্ষ্যে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্যে থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে। আর এ খবরে আন্দোলনকারী শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন। আনন্দ মিছিল বের করা হয়। সামাজিক সুরক্ষা, বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশকে $85 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক। বুধবার বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি থেকে এ তথ্য জানা যায়, যার মাধ্যমে গভীর সমুদ্র বন্দরের টার্মিনাল উন্নয়ন, সামাজিক সুরক্ষা সহায়তা বাড়ানো এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব আরোপ করা হবে। বাংলাদেশে নিযুক্ত বিশ্ব ব্যাংকের অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন বলেন, প্রতি বছর শ্রমবাজারে প্রবেশকারী প্রায় ২০ লাখ তরুণের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টেকসই প্রবৃদ্ধির পথে টিকে থাকার জন্য যা খুব গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। বলেন, এই চুক্তি বাণিজ্য ও রপ্তানি প্রতিযোগিতা বৃদ্ধি করবে। বাংলাদেশ এবং বিশ্ব ব্যাংকের পক্ষে যথাক্রমে শাহরিয়ার সিদ্দিকী এবং ডক্টর গেইল মার্টিন চুক্তিতে সই করেন। বাংলাদেশে বিনিয়োগের জন্য কাতারের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন তিনি। বুধবার দোহায় কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, কাতারের বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। সেখানে কাতারের ব্যবসায়ীরা সমরাষ্ট্রের যন্ত্রাংশ সহ অন্যান্য খাতে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ সম্ভাবনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা কাতারের মন্ত্রীকে জানান, বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং ও অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এর জন্য বন্দরের সক্ষমতা বাড়ানো সহ বিনিয়োগ পরিষেবা উন্নয়ন করা হচ্ছে। বাংলাদেশে শিল্প স্থাপন করে উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি করার সুযোগ থাকবে বলেও জানান প্রধান উপদেষ্টা। চট্টগ্রামে ৫০,০০০-এরও বেশি ব্যাটারি চালিত রিকশা থেকে বছরে প্রায় ৩০৬ কোটি টাকার চাঁদা আদায় করছে একটি সিন্ডিকেট। বিদ্যুতের অপচয় ও যানজটের কারণে চলাচল নিষিদ্ধ থাকলেও পুরো চট্টগ্রামে দাপিয়ে বেড়াচ্ছে রিকশাগুলো। একদিকে রাজস্ব হারাচ্ছে সিটি কর্পোরেশন, অন্যদিকে ঘটছে একের পর এক দুর্ঘটনা। চট্টগ্রামের মনসুরাবাদ গোয়েন্দা কার্যালয়ের মাঠ ও সদরঘাটে শত শত ব্যাটারি চালিত রিকশার স্তূপ। জায়গা না পাওয়ায় আটক করা এসব নিষিদ্ধ রিকশা রাখতে পারছে না পুলিশ। অভিযানে এসব রিকশা আটক করা হলেও কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না তাদের দৌরাত্ম্য। ৫ই আগস্টের পর অস্থির পরিস্থিতি ও পুলিশের অনুপস্থিতির সুযোগে প্রধান সড়কগুলোতে অবাধে চলাচল শুরু করে ব্যাটারি চালিত রিকশা। মানে ৬০০ টাকা ভাড়া দেয়, ভাড়া দেওয়ানোর পরে কোম্পানির এটা ১৭০ টাকা চার্জের বিল দেওয়া লাগে। সাইডে যে দোকান আছে, দোকান থেকে আমরা বাসগুলা ওই দোকানে বেছে আমরা কিনে আনি। এখানে মিস্ত্রি আছে, গ্যারেজে মিস্ত্রির কাছে আনি দিয়ে মিস্ত্রি লাগাই দেয়। ওরা আটকায় আবার টাকা দিয়ে নাহলে একেবারে বন্ধ করে ম্যাজিস্ট্রেটকে নিয়ে তলা লাগান, আমরা বাইর করবো না। চার্জ দেওয়ার জন্য প্রতিটি ব্যাটারি চালিত রিকশা থেকে দৈনিক ১৭০ থেকে ১৮০ টাকা করে চাঁদা আদায় করা হয়। নগরীতে প্রতিদিন চাঁদাবাজি হয় কমপক্ষে ৮৫ লাখ টাকা, মাসে দাঁড়ায় ২৫ কোটি, আর বছরে প্রায় ৩০৬ কোটি টাকা। চার্জিং স্টেশন যেগুলো, এখানে প্রতিদিন ১৮০ টাকা করে আপনার চার্জিং খরচ বাবদ নেয়, কিন্তু এই টাকাটা একজনে পাচ্ছে না, এটা অনেকেই ভাগাভাগি করে নিচ্ছে। যে বিশেষ করে মাল্টি বাণিজ্য এখানে একটা বিশেষ ফ্যাক্টর বলে আমরা মনে করি। চীনসহ বিভিন্ন দেশ থেকে পার্টস এনে স্থানীয় দোকানে তৈরি করা হয় ব্যাটারি চালিত রিকশা। তাই আমদানি বন্ধ করা না হলে তাদের দৌরাত্ম্য কমবে না বলে মনে করে পুলিশ। তাহলে ইম্পোর্টের অনুমতিটা কে দিয়েছে, কারা দিয়েছে, কখন থেকে আসা শুরু হয়েছে, বিভিন্ন শোরুমগুলো আছে সেই শোরুমে বিক্রি হচ্ছে, সেই শোরুমের দোকানের অনুমতি কারা দিয়েছে। পুলিশ এখানে একক কোনো বিষয় না, এটার স্টেক হোল্ডার অনেকে আছে। ট্রাফিক বিভাগের নির্দেশনা অমান্য করলে অবৈধ যানবাহন আটকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে সিএমপি।
মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। যমুনা সেতুর পশ্চিম তীরে গড়ে উঠছে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল 1। এরই মধ্যে ৬৫% নির্মাণ কাজ শেষ হওয়া এই অঞ্চলটিতে বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সংশ্লিষ্টরা বলছেন, শিল্পায়নের পাশাপাশি এই অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। যমুনা সেতুর পশ্চিম তীর ঘেঁষে সিরাজগঞ্জ সদর ও বেলকুচি উপজেলার ১,০৪১ একর জমিতে গড়ে উঠছে দেশের বৃহৎ অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চল। এই অর্থনৈতিক অঞ্চলকে সবুজ রাখতে মোট ভূমির ৬০% বরাদ্দ দেওয়া হচ্ছে কারখানার জন্য। বাকি জমিতে হবে খেলার মাঠ, হাসপাতাল ও সোলার প্যানেল পার্ক সহ নানা সবুজ অবকাঠামো। অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে ৪০০টি প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান, যা এই অঞ্চলের দারিদ্র্য দূর করতে ভূমিকা রাখবে। এই ইকোনমিক জোন যদি আমাদের এই এরিয়ায় গড়ে ওঠে তাহলে এখানে যেরকম বেকারত্ব আপনার দূর হবে। আমাদের সিরাজগঞ্জের ব্যবসায়ীরা যদি এই ইকোনমিক জোনে তারা যদি বিনিয়োগ করে অবশ্যই আমরা উপকৃত হব। সব ধরনের সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহী দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৬৫%। তবুও এখনই প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন উদ্যোক্তারা। আমরা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে প্রায় 65% কাজ আমরা সম্পন্ন করেছি। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। অর্থনৈতিক অঞ্চলটি ভূমিকা রাখবে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যেটা অর্থে সহযোগী প্রতিষ্ঠান আছে, বেসরকারি খাতের বিকাশেও তারা ইতোমধ্যেই বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়ে থাকে। সেই সব প্রতিষ্ঠান থেকেই যে সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে। ২০১৮ সালের ৪ অক্টোবর ৩,২০০ কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। আর ২০১৯ সালের ৩রা এপ্রিল শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। চাষাবাদেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। দেশের বেশিরভাগ এলাকায় ধান বা গম কাটা, মাড়াই ও বস্তাবন্দিতে ব্যবহৃত হচ্ছে এসিআই হারভেস্টার মেশিন। সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনায় কৃষককে সেবা দিয়ে যাচ্ছে ইয়ানমারের ৭০টিরও বেশি হারভেস্টার মেশিন। এতে উৎপাদন খরচের পাশাপাশি কমছে ভোগান্তি। হাওর এলাকা সুনামগঞ্জ, সবুজ ধান খেতে ভরে আছে শত শত একর জমি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ১৩৭টি হাওরে বোরো ধানের ভালো ফলন হয়েছে। বন্যায় ফলন নষ্ট ও তাড়াতাড়ি ফসল কেটে ফেলার আশঙ্কা সবসময় থেকে যায়। তবে বর্তমানে কৃষকের ভরসা হয়ে উঠেছে এসিআই লিমিটেডের হারভেস্টিং এক্সপ্রেস প্রজেক্ট। কৃষিকাজের ধাপে ধাপে ব্যবহৃত হচ্ছে নানা ধরনের আধুনিক প্রযুক্তি। অত্যাধুনিক মেশিন দিয়ে একই সঙ্গে নিখুঁতভাবে ধান, গম কাটা, মাড়াই ও বস্তাবন্দি করা হচ্ছে। প্রতি বছরে ধান কাটার সিজনে নতুন হারভেস্টারের চাহিদা বেশি থাকে। ভর্তুকি বন্ধ থাকার কারণে আমি গাড়ি কিনতে পারি নাই, তাই এসিআই হারভেস্টার এক্সপ্রেস একটি ভালো ব্যবস্থা। প্রতি বছর সুনামগঞ্জে বন্যা হয়, আর ইয়ানমার হারভেস্টার দিয়ে ধান কেটে ঘরে নিয়ে যাচ্ছি। চুক্তিভিত্তিক শ্রমিকদের নিয়ে ধান কাটা, মাড়াইয়ে একর প্রতি খরচ পড়ে ১০ থেকে ১২,০০০ টাকা। এসিআই হারভেস্টার মেশিন ব্যবহার করায় খরচ নেমে এসেছে ৫ থেকে ৬,০০০ টাকাতে। এছাড়া প্রতি একরে জ্বালানি খরচ হয় মাত্র ৮ থেকে ৯ লিটার। টানা ৪ থেকে ৫ দিন বৃষ্টি হওয়ার কারণে আমাদের সুনামগঞ্জের হাওয়ারের ফসলগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাই আমি এসিআই হারভেস্টিং এক্সপ্রেস থেকে গাড়ি ভাড়া নিয়ে ধানগুলো কাটতেছি। হারভেস্টার কিস্তি দিয়ে কেনা বা ভাড়া নিয়েও ব্যবহার করতে পারবেন কৃষক। যে কোনো সমস্যায় বিনামূল্যে সেবা দিয়ে থাকে এসিআই লিমিটেড ইয়ানমার হারভেস্টার। আমাদের যে হারভেস্টার, আমরা নিজেরা নতুন হারভেস্টার এখানে ভাড়ায় দিয়ে ধান কেটে মানে অলরেডি ২,০০০ একর কেটে ফেলেছে এবং আমরা প্রত্যেকটা হারভেস্টার দিনে কমপক্ষে ১২-১৩ একর করে কাটছে। তো ৫৫টা হারভেস্টার কাজ করছে। চাষাবাদ সহজ করার পাশাপাশি এসিআই হারভেস্টারের সহযোগিতায় কৃষকের জীবন হয়েছে ঝামেলাহীন ও সহজ। মানজুমা আফরোজ, নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। অপার সম্ভাবনা থাকলেও নানা সমস্যায় জর্জরিত মৌলভীবাজারের পর্যটন শিল্প। অর্ধশত পর্যটন কেন্দ্র থাকা সত্ত্বেও প্রায় ১.৫ দশক ধরে এ শিল্পের সম্ভাবনা কাজে লাগানো যায়নি। ফলে ঘুরতে এসে হতাশ পর্যটক। প্রাকৃতিকভাবে গড়ে ওঠা পর্যটন স্পটগুলো সংরক্ষণের পাশাপাশি নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিন্তের
দাবি পর্যটন সংশ্লিষ্টদের। 2008 সালে পর্যটন জেলা ঘোষণা করা হয় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারকে। চা বাগান, হাওর, পাহাড় ও সমতলের বৈচিত্র্যপূর্ণ জনপদ ঘিরে পর্যটনের সম্ভাবনা কাজে লাগানোর সুদূরপ্রসারী উদ্যোগ নেওয়া হয়নি দেড় যুগেও। বিচ্ছিন্নভাবে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত ও ইকো পার্ক উন্নয়নের মধ্যেই পর্যটন বিকাশের ধারণা আটকে গেছে। এতে জৌলুস হারিয়ে দিন দিন নষ্ট হচ্ছে পর্যটন সম্ভাবনা। বৈচিত্র্যময় পরিবেশের কারণে পর্যটকরা ছুটে আসেন মৌলভীবাজারে। তবে অপর্যাপ্ত ট্রেনের টিকিট, ভাঙা রাস্তা আর সেবার তুলনায় খরচ বেশি হওয়ায় ক্ষুব্ধ পর্যটকরা। কিন্তু যেহেতু এতগুলো টাকা টিকিট নিচ্ছে তারা, সেই ক্ষেত্রে আসলে ভিতরে সেরকম পর্যটকের জন্য কিছুই রাখে নাই তারা। এই জায়গার যে পরিবেশ ওইগুলো যদি একটু নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলে আরো সুন্দর হবে, আর রাস্তা যদি একটু ভালো থাকে। এছাড়া রয়েছে নির্ধারিত ভাড়ার বদলে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগও। একটা নির্ধারিত রেট থাকবে, তাহলে আমরা ওইটা আমাদের পর্যটকদের জন্য খুবই ভালো হয়। পর্যটন খাত বাঁচাতে অবকাঠামোগত উন্নয়নের দাবি সংশ্লিষ্টদের। রাস্তাঘাটের কিছুটা দুর্দশা আছে। এই যে পর্যটনের অপার সম্ভাবনা জায়গায় বিভিন্ন রকমের আপনার এই হোটেল রিসোর্ট অনেকে নামে বেনামে উঠেছে আর কি। তো এটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় আইনের মাধ্যমে এনে, যাতে সবাই সুন্দর মতো ব্যবসাটা করতে পারে। 2017 সালে জেলার পর্যটন শিল্পের বিকাশ, সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে কর্মকৌশল প্রণয়ন করেছিল প্রশাসন, কিন্তু 8 বছরেও বাস্তবায়ন হয়নি। যে অনুযোগগুলো আমরা পাচ্ছি, বিশেষ করে পরিবহনের জায়গায় আমরা একটা ট্যুরিস্ট ম্যাপ প্রণয়নের পরিকল্পনা আছে পৌরসভা থেকে, সেটা আমরা এক্সিকিউশনে চলে গেলে এই ইস্যুগুলো পাবলিকলি চলে আসবে। এবছর ঈদ উল ফিতরের লম্বা ছুটিতে সব পর্যটন স্পটে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। হোটেল, মোটেল, রিসোর্ট সহ পর্যটন সংশ্লিষ্ট সব খাতে ভালো ব্যবসা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। ডিবিসি নিউজ ডেস্ক। শরীয়তপুরের জামুডায় পুকুরে এখন দেখা মিলছে হারিয়ে যাওয়া দেশীয় মাছ চিতল ও ফলির। একসময় হাওর, বাওর ও বিলে যে মাছ সহজেই ধরা পড়ত তা এখন পাওয়া যায় না বললেই চলে। তবে এবার সেই মাছ ফিরিয়ে আনার চেষ্টায় এগিয়ে গেছেন প্রবাস ফেরত যুবক টিটু খান। হাওর, বাওর বা বিলেই একসময় পাওয়া যেত চিতল আর ফলি মাছ। সময়ের পরিক্রমায় এখন এসব মাছের দেখা মেলা ভার। তবে শরীয়তপুরে পুকুরে চাষ হচ্ছে এই মাছ। হারিয়ে যেতে বসা মাছ দুটিকে এবার কার্প জাতীয় মাছের সঙ্গে চাষ করছেন ডামুড্ডার ইসলামপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের প্রবাস ফেরত টিটু খান। 2 বছর ধরে এই বিলুপ্ত প্রায় মাছের চাষ করে নজর কাড়ছেন স্থানীয়দের। শুরুতে তিনি কার্প জাতীয় 500 গ্রাম করে মাছ ছাড়েন পুকুরে। পরে চিতল ও ফলির পোনা ছাড়লে বুঝতে পারেন এগুলো ছোট ছোট মাছ খেয়েই বেঁচে থাকে, আলাদা খাবার লাগে না। 500 থেকে 550 টাকা কেজি দরে বেশি ফলি মাছের চাষ করে অনেক লাভবান হয়েছি, এবং সামনে ভবিষ্যতে আরও বন্ধুবান্ধব আছে, ওদেরকে বলে দেব যে ফলি মাছের চাষ করে অনেক সুবিধা পাওয়া যায়। হারিয়ে যেতে বসা দেশীয় প্রজাতির মাছ ফিরিয়ে আনতে কাজ চলছে, যেখানে চিতল ও ফলি রয়েছে অগ্রাধিকার তালিকায়, জানালেন মৎস্য কর্মকর্তা। অত্র এলাকায় আমাদের অনেক খামারির মাধ্যমে আমরা এই প্রযুক্তি বাস্তবায়ন করেছি, যার কারণে অনেক খামারি উপকৃত হচ্ছে। আর এই মাধ্যমে আমরা সদস্যদের প্রশিক্ষণ, উপকরণ সহযোগিতা, মাছের পোনা আমরা সরবরাহ করেছি। চিতল, ফলির মতো মাছ ফিরিয়ে আনার উদ্যোগ শুধু একজন টিটু খানের গল্প নয়, বরং খামারভিত্তিক টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার উজ্জ্বল দৃষ্টান্ত, এমন দাবি সংশ্লিষ্টদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসির সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।